যে দেশের গুরুত্বপূর্ণ দূতাবাসগুলোয় জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে, এবং সেই দূতাবাসগুলোর মধ্যে চীন এবং জাপান আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। আমার জানা মতে আরো কয়েকটি দূতাবাসই গেছে, কিন্তু যেহেতু মানচিত্র কোনো তথ্য উপস্থাপন করে না, সেটা যদি আহ, কোনো গণমাধ্যমে না আসে, সেজন্য সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু একটু ক্রোনোলজিটা দেখুন। 10ই অগাস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলল, নিরাপত্তা কাউন্সিল, বাংলাদেশে আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রবেশ করছে। এর মধ্যে তো বোমা উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। এখন চীনা দূতাবাসে এই ঘটনা, জাপানি দূতাবাসে, এবং যেই কথাটা মিডিয়াতে লুকানো হচ্ছে, পুলিশ বলছে চাঁদাবাজির দাবিতে, চাঁদার দাবিতে বা বিকাশ নাম্বার দিয়েছে। দেখুন, এটার একটা অন্য আরেকটা ইম্প্যাক্ট আছে, যে বাংলাদেশে তো 2024-এর 5 আগস্ট থেকে চাঁদাবাজির সাম্রাজ্য চলছে। চাঁদাবাজি কারা করছে সেটাও আমরা জানি। তাহলে পুলিশ কি এবার প্রমাণ করলো যে এই চাঁদাবাজি আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে, মানে এখন বিদেশিদের কাছেও চাঁদা দেওয়া হচ্ছে, কূটনীতিকদের কাছে? এই বক্তব্যটা কিন্তু বাংলাদেশের এই সরকারের জন্যই ভাবমূর্তি নষ্ট। মানে চাঁদাবাজরা এত বেপরোয়া যে এখন কূটনীতিকদের কাছেও চাঁদা চাই। এটা হলো প্রথম ঘটনা। পুলিশ যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে এই সরকারকে পুলিশ চমৎকার ভাবে স্যাবোটেজ করে দিয়েছে। দ্বিতীয় হলো, যেই কথাটা কেউ বলছে না, যে পুলিশের সঙ্গে তো চীনের রাষ্ট্রদূত ঢাকায় ইয়াও ওয়েনের বাদানুবাদ হয়েছে, ঝগড়া হয়েছে। এই ধরনের ইমেল কোনো দূতাবাসে গেলে, যে কোনো দূতাবাসে, চীন হোক, জাপান হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাদের কিন্তু নিজস্ব ফরেনসিক টিম আছে, গোয়েন্দা টিম আছে এম্বাসির ভিতরে। তারা এটা প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা করে যখন নিশ্চিত হবে যে এটা কোনো উড়ো ইমেল নয় বা এটা কোনো একটা ফালতু জিনিস নয়, তখনই পুলিশকে খবর দিবে। কারণ ওরা তো আর হাস্যকর হবে না। তাহলে পুলিশ নিশ্চয়ই রাষ্ট্রদূতকে এমন কথা বলতে গেছে যে এটা চাঁদাবাজি, এটা এই, ওটা ওই, যে জন্য রাষ্ট্রদূত ঝগড়া করেছেন। আমার একটা প্রশ্ন আছে স্যার, সবচেয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আহ দূতাবাস গুলোর পক্ষ থেকে আমি যতদূর জানি পুলিশকে আগে জানানো হয়নি। চীন বা জাপানের দূতাবাস তারা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ পরবর্তীতে তাদের কাছে গেছে। এখন সাথে আরেকটি প্রশ্ন যে এই যে চাঁদাবাজির কথা পুলিশ উল্লেখ করছে এবং একই সঙ্গে বলছে ভুয়া গ্রুপের কাজ, মানে আমরা পুলিশের বক্তব্য কতটুকু আস্থা রাখবো আপনি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে জানালো যে চাঁদাবাদ মানে চাঁদার দাবিতে সন্ত্রাসী হুমকি, এই চাঁদার বিষয়টি কি ইমেইলে কোথাও উল্লেখ ছিল? আপনার কি নিজস্ব কোনো সোর্স থেকে জানা গেছে বা দূতাবাস গুলো কি বলছে এই বিষয়ে কিছু বলেছে? দেখুন, যে কোনো দূতাবাসে কিছু ঘটলে তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্ককেই জানাবে, এটাই নিয়ম। যদি বন্ধের দিন হয় তাহলে অন্য বিষয়। হুম, হুম। কিন্তু পুলিশ যে বলছে যে চাঁদার দাবি করেছে, এখন এই কথাটা তো পুলিশের বরাত দিয়ে আমরা শুনছি, কিন্তু দূতাবাসগুলো তো এটা বলছে না। আর চাঁদার দাবি করতো, বিকাশ নাম্বার দিত, ভুয়া হতো, তো দূতাবাসরা তো এত হাস্যকর নয় যে একটি ভুয়া জিনিস নিয়ে তারা এতটা তৎপর হবে যে সেখানে রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত। জাপানি দূতাবাসে যখন পুলিশ গেছে, ডিবির টিম, তখনও জাপানি রাষ্ট্রদূত ছিলেন। তার মানে বিষয়টা খুব সিরিয়াস। আর বাংলাদেশের পুলিশ যদি বলে যে এটা ভুয়া, বিকাশ নাম্বার ভুয়া, বাংলাদেশের পুলিশ যে কত সত্যি কথা বলে এটা ওই দূতাবাসের কূটনীতিকরা জানেন। কারণ এই যে রংপুরের যে 4 জন হিন্দু নিহত হলেন, একজন শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তান, পুলিশ তো বলে দিল 2জন ধরেছে ইয়াবা আসক্ত। ইয়াবা আসক্ত ওই বাড়িতে কেন গেছে? ইয়াবা খেতে পাশেই একটা পরিত্যক্ত ভবন আছে, যায় নাই। তারপর পুলিশের গায়ে যে পোশাকটা দেখা যাচ্ছিল সেটা ওই আসামিদের পরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত গল্প গুজব, জজমিয়া নাটক আমাদের পুলিশ অতীতে এত সাজিয়েছে, এত সাজিয়েছে, এখনো সাজায়, যার জন্য কূটনীতিকরা জানেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। কিন্তু ধরুন যদি চাঁদাবাজির ঘটনা হয়, তাহলে তো আমি বলেই দিলাম যে জঙ্গিবাদের ব্যাপারে তো আমাদের উপর তো একটা অ্যালিগেশন, অভিযোগ এসেই গেছে। এখন নতুন অভিযোগ আসবে যে চাঁদাবাজরা কূটনীতিক মিশনে চাঁদা চায়।
ওইটা শোনার পর বাংলাদেশে আর কোনো বিনিয়োগকারী আসবে? বিনিয়োগকারী তো আসেই না, আর আসবেও না। কিন্তু এটা কি পুলিশ ইচ্ছা করে করলো? মানে পুলিশের ভিতর কি এই তাদের ভাষায়, মানে যারা এই আওয়ামী লীগ বিরোধী, তারা যে বলেন ফ্যাসিস্ট, তাহলে পুলিশের ভিতরে সেই ফ্যাসিস্টদের কোনো প্রেতাত্মা বা এজেন্ট, তারা কি ইচ্ছা করে এখানে এই চাঁদাবাদী তথ্যটা নিয়ে আসছে, যাতে এই সরকারের আমলে চাঁদাবাজি ব্যাপকত্ব লাভ করছে, বিস্তার লাভ করে একদম শিল্পে পরিণত হয়ে গেছে চাঁদাবাজি। আপনিও জানেন সর্বত্র চাঁদাবাজি। এখন এটা কূটনীতিকদেরকে বলা হলো যে চাঁদাবাজরা কূটনীতিকদের কাছে চাঁদা চাই। এই সমস্ত ফাজলামো করে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় হলো যে এই যে ইমেল গুলো গেল, আপনি জানেন 4টি দূতাবাসে গেছে বলে আমরা জানি, কিন্তু হুম। হয়তো ব্যক্তিগত ভাবে আমি জানি যে আরো দূতাবাসে গেছে, সেটা মানচিত্রে আমি বলতে পারবো না। মানচিত্র প্রমাণ ছাড়া কিছু উপস্থাপন করতে দেয় না। তো 4টি দূতাবাসের মধ্যে একটা চীন, একটা জাপান, একটা তুরস্ক, আরেকটাকে পাকিস্তান, সন্ত্রাসী রাষ্ট্র। তো পাকিস্তান, যারা আল কায়দার জনক, যারা আল কায়দার পৃষ্ঠপোষক, তাদেরকেও, তার মানে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে এখন আল কায়দা বা জঙ্গিরা, যে ওদেরকে হুমকি দেয়। এটা কিন্তু ইচ্ছা করে ঘটানো হয়েছে। পাকিস্তান এটা ওদের নামটা ইচ্ছা করে দিয়েছে, ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তারা, সে মরে নাই, পাকিস্তান ওইখানে তাদের নাম দিয়ে প্রমাণ করলো যে এটা আসলে পাকিস্তান। আর এখন যে হুমকিটা দেওয়া হলো 3 দূতাবাস, জাপানি দূতাবাস, দেখুন, দূতাবাস তো এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর শত্রু যদি বলেন, শত্রু, তাহলে তো ভারতীয় দূতাবাস হুম। হুম। বা আমেরিকান দূতাবাস, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কি হয় নাই আমরা তো জানি না। তো এই ঘটনাটা কখন ঘটানো হচ্ছে? যখন পাকিস্তান বাংলাদেশকে কথিত মক্কা চুক্তির নামে, পাকিস্তান আর তুরস্কের যে সামরিক জোট, এখানে যখন বাংলাদেশকে ঢোকাচ্ছে, তখন ওই সমস্ত ঘটনা থেকে, বা এই যে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাতিল হওয়া ভারত সফর নিয়ে যে সমস্ত তর্ক এবং বিতর্ক, এই সবকিছু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই ঘটনাটা ঘটানো হয়ে থাকতে পারে। তাহলে এই ঘটনা যদি পাকিস্তান না ঘটিয়ে থাকে, তাহলে কে ঘটালো? তাহলে তারাই ঘটিয়েছে, যারা এই ভারত সফরের বিষয়টা বা মক্কা চুক্তির বিষয়টাকে ধামা চাপা দিতে চাচ্ছে। এখানে কিন্তু জিনিসটা এত সহজ না। পুলিশ বলছে চাঁদা চেয়েছে, বিকাশ নাম্বার ভুয়া। আর এই যে পুলিশ কথাগুলো বলছে, যা আমি আপনি শুনছি গণমাধ্যমে, তো ওই দূতাবাস গুলোতে তো তাদের নিজস্ব এ, অনুবাদক আছে। তারা তো একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করে সেটা এই রাষ্ট্রদূতকে দিবে, এবং রাষ্ট্রদূত তাদের হোম অফিসে পাঠিয়ে দিবে। আমি তো অবাক হব না যে এইভাবে যদি একটা সিরিয়াস থ্রেট, মানে কূটনৈতিক মিশনে যে থ্রেট, সিরিয়াস থ্রেট, পৃথিবীর কোন দেশে আজ অব্দি, পৃথিবীর কোন দেশে কূটনৈতিক মিশনে ইমেল করে হুমকি দেওয়া হয় নাই। আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, কিন্তু ইমেল করে হুমকি দেওয়া হয় মাত্র একটা দেশে, এবং সেই দেশটির নাম হলো পাকিস্তান। তাহলে কি আমরা তো পাকিস্তান হয়ে গেছি? মানে আমাদের পাকিস্তানে যা ঘটছে এখানেও সেটা ঘটছে, ইমেইলে হুমকি। এবং এটাকে যদি সরকার সিরিয়াসলি না নেয়, আপনি নিশ্চিত থাকুন এর একটা চরম পরিণতি আমাদের দিকে আছে। চীন তো আমাদেরকে টাকা এমনিতেই দিবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, কেউ টাকা দিবে না। চীন কেন, কেউই টাকা দিবে না। এখন সরকার যে কাজগুলো করছে, এটাকে আমরা ইংরেজিতে বলি সুইসাইডাল, আত্মঘাতী বলো। আপনার অনুমতি নিয়ে আমি 2-3টা তথ্য একটু এখানে সন্নিবেশিত জি। করব। যে দেখুন, ড্যামরাতে যে বোমা ধরা পড়লো, ডেটো বোমা, ডেটো হুম। বোমা হুম। বলতে মানে ছোট বোমা, যেটা আপনি পানির বোতলে বা এমনকি ইনজেকশনের সিরিঞ্জে ওই বোমাটা বানানো যাবে, কিন্তু এগুলো সব প্রাণঘাতী বোমা। তো এই ডেটো বোমার সাথে সংশ্লিষ্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে বলা হয়েছে সে দাওয়াতুল ইসলামের সদস্য। দাওয়াতুল ইসলাম কিন্তু আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আল কায়দার সহযোগী সংগঠন। দাওয়াতুল ইসলাম পুলিশ বলেছে। তাহলে আপনি অন্য ঘটনায় সাভারে আপনি শুনেছেন যে বাড়িতে রেড করা হয়েছে, এটা বলেছে জেএমবি, পুলিশ বলে এটা নিও জেএমবি। আসলে ইংরেজিতে কোনো শব্দ
এই জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে হয় না। যেমন ইসলামিক স্টেট যেটাকে আমরা বলি, ওটার অরিজিনাল নাম হলো দায়েশ, আল হুম, কায়দা, হুম। বোকো হারাম, আল শাবাব, এইগুলো আরবি নাম। তো এই যে নিও জেএমবি, আমি মানচিত্র অনুষ্ঠানে বলেছিলাম সম্ভবত, যে এই জঙ্গি সংগঠন তার কোনো মিষ্টি বিরিয়ানির দোকান না, যে নিউ অমুক সুইট, নিউ তমুক বিরিয়ানি, এগুলো সব ফাজলামো হচ্ছে। জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, জঙ্গি বাংলাদেশে ঢুকে গেছে, এবং সেই জঙ্গি আল কায়দা। এটা এখন বর্তমান সরকার ধামাচাপা দিতে চেষ্টা করছে, যেটা ঠিক এই বিএনপি সরকার 2001 থেকে 2006 তখনও এই কাজ করেছিল। আপনি বলবেন 2001 2006 তো এটা বিএনপি জামাত জোট সরকার ছিল, এখন তো বিএনপি জামাত যুক্ত সরকার, কি তো বরঞ্চ এটা আরো ভয়ঙ্কর, এটার সঙ্গে এখন ইউনুসও আছে। তো এই 2001 থেকে 2006 যে ধামাচাপা দেওয়ার পর 5-এ যে ঘটনা ঘটলো, দেশব্যাপী সিরিজ বোমা হামলা, এই সরকার আমাদের গোটা জাতিকে, দেশকে মহা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত জিনিস নিয়ে যে ফাজলামো হচ্ছে, দূতাবাসে হামলার হুমকি। আমি আপনাকে একটা তথ্য, আপনি যদি অনুমতি দেন, আমি বলতে চাই, যেহেতু মানব আহ, মানচিত্র বলবে যে আমরা তো কোনো আনভেরিফাইড সোর্সের কোনো কিছু বলবো না, তারপরে বলি, আমি দায়িত্ব নিয়ে বলি, যে দূতাবাস তো চারটা না, দূতাবাস তো আরো কয়েকটা আছে। সেই দূতাবাসগুলোর নাম তো গভর্নমেন্ট বলছে না। কেন বলছে না? বা ওই দূতাবাসগুলো ইনফর্মই করেনি গভর্নমেন্টকে। আপনার মনে তার মানে আছে, আপনি বলতে চাচ্ছেন আরো অনেক দূতাবাসকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে? এর চেয়ে 4-এর থেকে বেশি আরো আছে, জি। আচ্ছা। এবং আপনার মনে আছে যে ইউনুস জামানায় একটি জঙ্গি গোষ্ঠী আমেরিকান দূতাবাসে হামলার প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকান এমবেসি সংলগ্ন খেলার মাঠে খেলার ছলে তারা রেকি করছিল, এটা তো আপনি গণমাধ্যমে দেখেছেন। হুম। এখন আসলে মার্কিনীদের বলুন বা অনেক দেশেরই বলুন, এই সরকারের উপর কোনো আস্থা নাই, বিশেষ করে জঙ্গির ক্ষেত্রে নাই বলে তারা এই কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আর জানায়নি। আমি তো আপনাকে বলছি দায়িত্ব নিয়ে, যে আরো কিছু গুরুত্বপূর্ণ দেশের দূতাবাসে একই হুমকি দেওয়া হয়েছে। এবং যেহেতু আহ, তাহলে তাহলে আহ, তারা তারা কেন সরকারকে ইনফর্ম করছে না? তারা কেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করছে না? ওরা তো জানে যে এদেরকে ইনফর্ম করে কোনো লাভ নেই, কারণ এরা এটাকে ধামাচাপা দিবে। যার জন্য ওই দূতাবাসগুলোর একটি, আমি নাম বলতে পারবো না, বলবো না, অবশ্যই পশ্চিমা দূতাবাস, না তারা থামলে ফরমালি কিছু তো তাদেরকে করতেই হবে। তারা তো বাংলাদেশে তাদের কার্যক্রম চালাবে, কিন্তু বাংলাদেশ আমি গভর্নমেন্টকে তো অবগত করতে হবে। একটা উত্তর দেই, তারা সরকারকে না জানিয়ে তাদের দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে বা ইনভলভ করেছে এটাকে তদন্ত করার জন্য, যাতে ওরা যখন ইনফর্ম করবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে, তখন যেন আবার ওই আরেকটা জজ মিয়া নাটক না বানানো যায়। ওরা আচ্ছা। তথ্য প্রমাণ সহ, মানে আপনিও জানেন যে ইমেইল আপনি যদি ভিপিএনও ব্যবহার করেন, সেটাও কিন্তু ফরেনসিকে ধরা পড়ে যাবে যে ইমেইলটা কোথা থেকে পাঠানো হলো। তো টিভি যে বলছে এটা চাঁদাবাজির হুমকি, বিকাশের লোক ধরেছে, তো ইমেইলটা কোথা থেকে আসছে সেটা বার করুক, আমরাও দেখতে চাই। এবং দেখুন কি চমৎকার একটা বিবৃতি, ওরা বলছে চাঁদাবাজির হুমকি, বিকাশ নাম্বার দিয়েছে, আপনি গণমাধ্যমে দেখবেন, বিকাশের কিছু নিরীহ লোককে নাম দেওয়া হয়েছে, ওরা এসব জানেই না, পুলিশ বলছে। আরে হুম, হুম, বাংলাদেশের পুলিশ হুম। তো উল্টা বলে যে বিকাশের লোক ওই সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত, এটা না বলে কি বলছে, নিরীহ লোকদের নাম দিয়েছে, ওরা জানেই না। তার মানে পুলিশ তো আসলে ওই যে চাঁদাবাদী তথ্যটা উপস্থাপন করে সেইখানে যে বিকাশ ইত্যাদি গল্প ফাঁদছে, সেটার কারণে যেন আরো কিছু লোককে ধরতে না হয়, আগেই তাদেরকে দায় মুক্তি দিচ্ছে যে এরা কিছু জানে না, এরা নিরীহ। পুরো ঘটনাটা আমি আপনাকে বলছি, যে এই জঙ্গি হামলা নিয়ে যে খেলাধুলা শুরু হয়েছে, এটা পরিণতি ভালো না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ওই প্রতিবেদনকে ডিনাই করেছেন এবং বলেছেন যে এটি গুরুত্বের সহকারে নেওয়ার কিছু নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কেন সরকার এটি হাইড করার চেষ্টা করছে? যদি হাইড করে থাকে তাহলে কেন হাইড করার চেষ্টা করছে? এবং আমি আপনার সঙ্গে মানে এই প্রশ্নের সঙ্গে একটি বিষয় জুড়ে দিতে চাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রোববার একটি মন্তব্য করেছেন যে 24-এ আন্দোলন ফাইনাল যুদ্ধ ছিল না, ওটা ছিল রিহার্সেল, সামনে আরো অনেক বড় যুদ্ধ।
24 আন্দোলনকে ঘিরে কি হয়েছে, কারা প্লট নির্মাণ করেছিল, কোন ধরনের তৃতীয় পক্ষ এখানে ক্লিন মিশনের সাথে জড়িত ছিল, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বা কতটুকু করেছে আওয়ামী লীগ সরকারের, এগুলো আস্তে আস্তে সব ক্লিয়ার হচ্ছে। জামাতে আমিরের এই বক্তব্যের সঙ্গে আপনি কোনো ইঙ্গিত পান কিনা আগামী দিনের রাজনীতি নিয়ে? আপনার এই প্রশ্নের দুটো উত্তর। তো উনি বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টটি অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এটা ওনাকে আমি বিনয়ের সাথে জানতে চাইবো যে এই রিপোর্টটা অনুমান নির্ভর। আর যখন জাতিসংঘ বললো 800 কতজন মারা গেছে, ওইটা একদম সলিড, ওইটা দিয়ে মামলা করা যাবে, সাজা দেওয়া যাবে। আপনাদের পক্ষে যেটা যায় সেইটা হলো একদম মানে কোরআনের বাণী, বাইবেলের বাণী, আর যেটা পক্ষে গেল না সেটা অনুমান নির্ভর। এক। দ্বিতীয়, আপনার যে প্রশ্নের উত্তর, দেখুন জামাত আর এনসিপি, শফিকুর রহমান সাহেব বা আসিফ, যে ওই যে এনসিপির একজন আছে আসিফ কি যেন, আসিফ মাহমুদ, এরা তো আসলে একই। সেই হুম, তো অবশ্যই। বলেইছিলেন, জি, বলেইছিলেন যে 24-এ সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ওনাদের সশস্ত্র আন্দোলনের বা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। উনি তার মিথ্যা কথা বলেননি, ওনার তো প্রস্তুতি ছিল, অস্ত্র তো পাকিস্তান থেকে এসেছে। স্নাইপার রাইফেল গুলা কারা এনেছে, কারা স্নাইপার চালিয়েছে, এগুলো আমরা জানি, একদিন আসবে সামনে। এখন জনাব শফিকুর রহমান যে কথা বলেছেন, এখানেও কিন্তু জনাবটা আমি ইচ্ছা করে ব্যবহার করছি, কারণ এরা সবাই গুণীমানী মানুষ তো ভাই। আমরা হলাম বাঙালি জাতি, আমাদের কোনো দাম নাই। তো উনি যখন বলেছেন যুদ্ধ হবে, আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আল কায়দা প্রবেশ করেছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ দূতাবাসে জঙ্গি হামলার হুমকি দেওয়া হচ্ছে। সেই যুদ্ধের প্রস্তুতি স্বরূপ পুলিশ বলছে এটা চাঁদাবাজির ঘটনা, মেটিকুলাস ডিজাইন। আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে। জামাত তো একদম মানে তাদের তো তৈরি ফলের থালটা বিএনপি কেড়ে নিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি তো জামাত নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, এবং জামাত এখন নিশ্চিত যে নির্বাচন দিলে জামাতের 300 আসনে হয়তো 290টা আসনই তারা পাবে, এটা তারা মনে করে। কাজেই এখন যেহেতু নির্বাচন আর দেওয়ার সুযোগ নাই, আপনি নিশ্চিত থাকুন যে শফিকুর রহমান সাহেবের কথাটাকে আপনি একেবারেই কথার কথা ধরেন না। আর শফিকুর রহমান সাহেব সাধারণত কথার কথা বলেনও না, যেমন বলেছিলেন কর্মজীবী নারীরা প্রস্টিটিউট, বেশ্যা, পতিতা। এটা উনি একদম ওনার হৃদয়ে যে কথাটা সেটাই উনি বলেছেন, উনি কোনো ভনিতা করে কিছু বলেন না। তো এটাও উনি ভনিতা করেননি। যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছেন, কিন্তু বিএনপি সেই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবগত নয়। আর বিএনপির ভিতরে জামাতের অসংখ্য এজেন্ট ঢুকে গেছে, বিএনপির ভিতর পাকিস্তানের বিপুল এজেন্ট ঢুকে গেছে। তারা সবাই মিলে তারেক রহমান সাহেবকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা যেদিন যেই দিনটা আসবে তারেক রহমান সাহেব বুঝবেন যে উনি কাদের সঙ্গে বসবাস করেছেন। আবার বলছি আপনাকে যে তারেক রহমান সাহেবের ক্ষতি করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, আওয়ামী লীগ ক্ষতি করবেও না। তারেক রহমান সাহেবের কোনো বাইরের শত্রুর প্রয়োজন নেই। তারেক রহমান সাহেবের ঘরের মধ্যে এবং ওনার আঙিনায়, আঙিনায় মানে জামাত, এরাই ওনাকে সর্বনাশ করবে। বিএনপি সরকারের জন্য ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। বিএনপি সেটা বুঝতেছে কি বুঝতেছে না আমি জানি না, কিন্তু ভয়ঙ্কর বিপদ বলতে ভয়ঙ্কর বিপদ। আবারও বলছি, আগের বার বলেছিলাম এই মানচিত্র অনুষ্ঠানে যে জঙ্গি ইস্যু নিয়ে হেলাফেলা করার কারণে এই সরকারের প্রতিটি লোকের উপরে নিষেধাজ্ঞা আসবে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আজকে বলছি যে এই যে জঙ্গি হামলার হুমকি দেওয়া হলো দূতাবাসগুলোয়, এটাকে নিয়ে যদি আপনারা আহ ফাত্রামো করেন, ফাজলামো করেন, ইয়ারকি করেন, এর খেসারত আমাদের সবাইকে দিতে হবে। হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশ পড়ে গেছে অলরেডি, নাকি পড়তে যাচ্ছে, নাকি নিষেধাজ্ঞা আসবে, বিষয়টা কি বলতে আন্তর্জাতিক হবে? নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা তো বজ্রপাত না, যে হঠাৎ করে পতিত হয়, বা হুম, ধূমকেতুও হুম। না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাটা একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া বা পাইপলাইন, সেই পাইপলাইনে বাংলাদেশ ঢুকে গেছে। এখন এই পাইপলাইন থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আসলে বের হয়ে আসা যায় না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাইপলাইন থেকে, হয়তো একটু দেরি করে দেওয়া যায়, বিলম্বিত করা যায়, আখেরে আমাদের উপরে নিষেধাজ্ঞা আসতেছে। এখন জাতিসংঘের পক্ষ থেকে বা বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তো এই ধরনের ইনফরমেশন মাঝে মাঝে আমরা দেখি যে অমুক রাষ্ট্রে জঙ্গিবাদ বিস্তার করছে, অমুক জায়গায় জঙ্গিবাদ উত্থান করছে, কিন্তু এই ধরনের অভিযোগ
এলেই কি তাই সেই রাষ্ট্রগুলো বা সংশ্লিষ্ট দেশগুলো নিষেধাজ্ঞার মুখে পড়ে? না, আপনি তো জাতিসংঘের একটি রিপোর্টের ভিত্তিতে তো দেশের সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিচার করছেন, তাই না? জাতিসংঘের রিপোর্টই তো। আপনি তো সেটা বলছেন, এটা একদম বাইবেলের বাণী। তো ওইটা যদি বাইবেলের বাণী হয়, তাহলে এটাও বাইবেলের বাণী। আপনি তো একটা মানবেন অন্যটা মানবেন না, এটা তো হয় না। জাতিসংঘের রিপোর্ট মাত্র, আর কিছুই না। জাতিসংঘ বলে দিচ্ছে যে এখানে 800 না কয়শো লোক মারা গেছে, সেটার ভিত্তিতে আপনি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। অথচ যে জাতিসংঘের ভলকার টুর্ক বা আন্তনিও গুতেরেস, এরা তো ইউনূসের বন্ধু। ভলকার তুর্কের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, অসদাচরণের অভিযোগ। তো এইগুলোও তো হওয়ার পরেও তো আপনি সেই রিপোর্ট নিয়ে নাচতেছেন। আপনি সেই রিপোর্ট নিয়ে দেশের সব থেকে প্রাচীনতম রাজনৈতিক দলকে এবং আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছেন। তাহলে ওইটা সত্যি হলে এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় ওইটাও মিথ্যে। এইটা যদি অনুমান নির্ভর হয় আল কায়দা, তাহলে ওইটাও অনুমান নির্ভর। তাহলে পুরো বিচারটাই অনুমান নির্ভর। আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা সত্যি। যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই রিপোর্টটি অনুমান নির্ভর, আমরা ওনার কথাটা মেনে নিব। যদি ওই রিপোর্টটিও অনুমান নির্ভর হয়, যেখানে বলা হয়েছে 800 লোক মারা গেছে, এটা অনুমান নির্ভরিত। জাতিসংঘকে এটা বাংলাদেশে তদন্ত করছে নাকি? ওইখানে ইউরোপের লোকেরা ওনাদেরকে বসিয়ে চা কফি এবং অন্য জিনিস খাইয়ে যে কাগজ ধরিয়ে দিচ্ছে, ওইটাই জাতিসংঘের রিপোর্ট। এইগুলো তো বললে হবে তাহলে না। তাহলে এখন বলছে কারা? সরকার একটা আপনি হর্নস বলছেন অফ ডায়ালগ, সরকার একটা হর্নস অফ ডায়লেমাতে পড়ে গেছে, উভয় সংকট। আপনাকে বলতে হবে জাতিসংঘের সবকিছু দৈব বাণী, যা বলে হুম। সবই দৈব বাণী। তাহলে তো আল কায়দা আসছে, এটাও দৈব বাণী। এবং শেখ হাসিনাকে যেই রিপোর্টের ভিত্তিতে বিচার করছেন সেটাও দৈব বাণী, সমস্যা নাই। আর যদি বলেন এটা অনুমান নির্ভর, তাহলে ওইটাও অনুমান নির্ভর। এবং এই সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য আপনি লিখে রাখেন, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটা আদালতে যাবে, তখন এই রেফারেন্সটাই আসবে যে জাতিসংঘ অনুমান নির্ভর কথা বলে। দেখবেন আপনি এটা আসবে, এই আদালতে বলা হবে ম্যাজিস্ট্রেট কোর্টে, যেটা অনুমান নির্ভর। আপনারা ফেঁসে যাচ্ছেন, কারণ কি? একটি মিথ্যা যখন আপনারা তৈরি করছেন, সেই মিথ্যা দিয়ে আপনারা এত বড় ঘটনা ঘটাচ্ছেন, তো সেই মিথ্যার বাদে আপনারাই এখন পড়ে গেছেন। এখন যদি আপনারা এই জাতিসংঘকে ডিসক্রেডিট না করতে পারেন, ডিসক্রেডিট মানে তাদের কথাকে উড়িয়ে না দিতে পারেন, যে না ওইটাও বাদ, ওইটাও বাদ, ওই রিপোর্টটাও বাদ, নতুন করে তদন্ত হবে, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। আর যদি ওইটাকে চালু রাখেন, এটাও চালু থাকবে এবং বাংলাদেশের দিকে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। না, যদি তাই হয়, আহ, মানে সন্ত্রাস বা জঙ্গি গোষ্ঠীর তো নানান ধরনের উদ্দেশ্য থাকে, এক এক দেশে এক এক ভাবে তারা বিস্তার লাভ করে। বাংলাদেশে আহ কথিত ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠী তাদের একটা লক্ষ্য থাকতে পারে, কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিকভাবে বিশেষ গোষ্ঠীর সম্পর্কটা কি, কারা খেলছে? জঙ্গি গোষ্ঠীদের মোটা দাগে সব জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হলো খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা। হুম। আর সেখানে রাজনৈতিক দল যদি বলেন আপনি জামাত ইসলামী, এরা কিন্তু মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম নেয়া, এবং মুসলিম ব্রাদারহুড কিন্তু ওই একই খেলাফত রাষ্ট্র। মানে অনেকটা ওই যে হিজবুত তাহরিরদের যেটা, একই রকম। তো জামাতে ইসলামী তো অরিজিনালি গণতন্ত্রে বিশ্বাস করে না। ওরা তো আল্লাহর আইন নামে বলতে যেটা বোঝায় সেটা খেলাফত রাষ্ট্র। তো জামাত খেলাফত রাষ্ট্র চায়, হিজবুত তাহরির খেলাফত রাষ্ট্র চায়, জঙ্গিরাও খেলাফত রাষ্ট্র চায়। এখন আপনি বুঝে নিন যে জঙ্গিদের সহযোগী শক্তি এখানে কারা। বিএনপি তার খেলাফত রাষ্ট্র চায় না, আওয়ামী লীগ তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে যারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র বানাবে, যেই খেলাফত রাষ্ট্রে এমনকি তারেক রহমান সাহেবের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। মানে একদম সহজ করে বলি, যে আগে 2024 যে প্রক্রিয়া শুরু হয়েছে, জি। সেটাকে এখন সার্জিক্যাল সেটাকে এখন সার্জিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতার মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠা করে, শুধু -2 না, মাইনাস ডেমোক্রেসি। বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এবং যেটা রেজেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি চান, আমরা সেই পথে হাঁটছি। আমরা শেষ করবো, শেষ করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সরকার কি তাহলে আসলে হাত পা গুটিয়ে বসে আছে আপনার মনে হয়? মাঝে মাঝে তো ধরা হচ্ছে জঙ্গি নেই, তারপরও বলা হচ্ছে যে অমুকে জেএমবির সাথে সম্পৃক্ত ছিল, অমুক ওই
সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তো সরকার কাজ কি করছে না আপনার মনে হয়? সরকার বলতে যদি একটা দেহ বুঝি, এই দেহটার মাথা কোথায় আমরা তো খুঁজে পাই না ভাই। আসলে দেশকে চালাচ্ছে আমরা কি জানি? যে পররাষ্ট্রনীতি যদি আপনি বলেন, তো দেখা যায় পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত একজন ব্যক্তি নিচ্ছে, একজন ব্যক্তি মাত্র। সেখানে তো প্রধানমন্ত্রীর কোনো কিছু আছে বলে মনে হয় না। সরকার বলে কোনো কিছু নাই। এখানে একটা খিচুড়ি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন খিচুড়ি, মানে এখানে চাল ডাল অনেক কিছু আছে। তো এরা কখন কি করছে বুঝতে পারছে না। কিছুদিন আগে দেখলে বোমা উদ্ধার হলো, এখন আবার বোমা উদ্ধার বন্ধ হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ওই জঙ্গিরা তাহলে সব প্রেসার কুকার বুড়িগঙ্গাতে ফেলে দিয়েছে? এটা ফেলে নাই তো। তো এখন ওনারা কনফিউজ কি করতে হবে, কারণ ওনারা জানেনই না যে ওনারা সরি, ওনারা জানেনই না যে ওনারা একটি থাকবে। তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গেলে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে যে সংবর্ধনা দেওয়া হবে তার চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে ওই শনিবার। পরবর্তীতে সেটি তুলে নেওয়া হয়। সে প্রসঙ্গে বিনা সিপি বলছেন যে কোনো সফররত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান মহড়ার পর্যায়েই বাতিল হয়ে যাওয়াটা অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা। এবং কেন এটি হলো, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ধরনের একটি নোটিশ দিয়ে পরবর্তীতে তা আবার প্রত্যাহার করে নেওয়া হলো, যা আশঙ্কা করছিলাম এর আগে আমি যা বলেছি মোটামুটি তিনি সেই ক্লিয়ার মেসেজটি দিয়েছেন। তিনি বলছেন যে সম্ভবত এর কারণ হলো যে বিশিষ্ট ব্যক্তি, মানে আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যে বিশিষ্ট ব্যক্তির সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তিনি নির্ধারিত যোগাযোগ মাধ্যমগুলোর কোনোটির মাধ্যমেই এটি জানানোর প্রয়োজন বোধ মনে করেননি যে আলোচনার টেবিলে থাকা তারিখগুলো বা শিডিউল অনুযায়ী তার ভারত সফরের কোনো ইচ্ছে নেই। যদি এটি সত্যি সত্যি হয়ে থাকে, বাংলাদেশের পক্ষ থেকে মানে আমাদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে যে কতটা অকূটনৈতিক সুলভ আচরণ করা হয়েছে, এটি তার প্রমাণ। তিনি বলছেন যে এখানে যে শুধুমাত্র কূটনৈতিক অনভিজ্ঞতার পরিচয় পাওয়া গেছে তা নয়। কয়েকটা উদাহরণ তিনি টেনে ধরেছেন। আমি শুধু তার যে বক্তব্যগুলো সেগুলোই খানিকটা আপনাদের সামনে তুলে ধরছি, দীর্ঘ লেখা। মোটামুটি এর মধ্য দিয়ে ভারতের প্রতিক্রিয়াটা স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলছেন যে বিষয়টিকে কেবল নবনির্বাচিত সরকারের কূটনৈতিক অনভিজ্ঞতা হিসাবে অভিহিত করা কঠিন। ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা তিনি তারেক রহমান সরকারের শপথ অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করলেন এবং যেটি আমাদেরকে বিনা সিকটি জানাচ্ছেন যে তখন মোটামুটি বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটি নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত মানে তারেক রহমানের প্রথম সফর হবে ভারত। অথচ সেই আমন্ত্রণপত্রের কোনো আনুষ্ঠানিক সাড়া নাকি পরবর্তীতে আর দেওয়া হয়নি, যদি বিনা সিকটির কথা সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে। তো এরপরে আবার আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্সের সম্মেলনে আউটরিচ সেশনে যোগদানের জন্য। তো বিনা সিকটি বলছেন যে এই যে আমন্ত্রণপত্র গুলো গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়ার পরিবর্তে বাংলাদেশ কোন পন্থা বেছে নিল? বাংলাদেশ বেছে নিল সে দেশের গণমাধ্যমের মধ্য দিয়ে কূটনৈতিক বার্তা আদান প্রদানের। এবং এক্ষেত্রে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যারা রয়েছে তারা বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরতে থাকলেন। নিশ্চয়ই এটিও একটি অকূটনৈতিক সুলভ আমরা বলতে পারি আচরণ, কিংবা কি বলা যেতে পারে। যাই হোক, তিনি বলছেন যে এই পদ্ধতির ফলে নানান ধরনের অসঙ্গতি দেখা দিতে পারে, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি বা পরিস্থিতির ভুল চিত্র তুলে ধরার ঝুঁকি তৈরি করে।
এবং নীতির প্রশ্নে তিনি বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, অর্থাৎ বর্তমানে যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, তিনি বললেন, একাধিকবার বললেন যে অনুকূল পরিবেশ বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর জন্য ভারত সফরের ক্ষেত্রে, এবং ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টিও বিভিন্নভাবে তুলে ধরা হয়। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বা বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের এই বক্তব্যের সঙ্গে বিনা সিকরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজ যিনি রাষ্ট্রপতি, তার একটি বক্তব্য এখানে তিনি উদ্ধৃত করেছেন। সেখানে বলা রয়েছে যে, এবং এটা আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করাটা বাণিজ্যিক সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা হবে না। ভারত বাংলাদেশের বৃহত্তর সম্পর্কে যেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের কাছে বন্দী না হয়ে পড়ে। তো বিনা সিকরি আসলে বোঝাতে চাইছেন বাংলাদেশ সরকারের মধ্যে আসলে এই যে সিদ্ধান্তহীনতা, সেটি কেন হচ্ছে, অথবা গুরুতর সিদ্ধান্তগুলো আসলে কারা নিয়ে থাকে, কারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে প্রভাব বিস্তার করেন, একেবারে অস্পষ্ট অনেকের কাছে। বিনা সিকরি বলছেন যে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া যা সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে, শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে। এবং যেখানে শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরে ফিরবেন, সেখানে কেন এমন একটি পথ বাংলাদেশ সরকার বেছে নিতে চাইছে যে প্রত্যর্প চুক্তি আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, সেখানে বছরের পর বছর সময় লাগবে, অথচ 4 থেকে 5 মাস সময় বাংলাদেশ সরকার অপেক্ষা করতে পারছে না। সবশেষ এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন আলাদা একটি বুলেট পয়েন্ট করে, যেটি ভারতের প্রতিক্রিয়া, এই প্যারাতে উল্লেখ করা হচ্ছে যে বিএনপি সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারত অত্যন্ত সংযম এবং কৌশলগত ধৈর্যের পরিচয় দিয়েছে। এরপরেই মূলত সিগনিফিকেন্ট যে বিষয় এখানে বলা হচ্ছে যে এমনকি সারা দেশে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি ও কার্যকলাপের উদ্বেগজনক বৃদ্ধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত ও প্রায় অবাধ হামলার ঘটনাগুলো ভারত গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারপরও বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে ভারত সর্বদা সব ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে, পর্যটক ভিসা সংক্রান্ত আগের বিধিনিষেধগুলোও তুলে নিয়েছে, এমনকি পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে ভারত আলোচনায় আগ্রহী। এরপর যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জনরোষের মুখে বিদ্যুৎ সংকট একটি উত্তপ্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি এবং অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে জ্বালানির সরবরাহের যে অপ্রতুলতা, সব মিলিয়ে এই বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যে জিনিসটা বাংলাদেশের গণমাধ্যমেও আসেনি, বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হয়নি, সেটি হচ্ছে চলতি আগস্টের শুরুতেই নাকি আমাদের বিদ্যুৎ বিভাগের সচিব নয়াদিল্লি সফর করেছেন, এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে 2024-এ ডক্টর ইউনূস সরকার আসার পরে এটি ধরনের প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর বা যোগাযোগ। এবং যেহেতু ভারত বর্তমানে 4টি ভিন্ন উৎসের মাধ্যমে বাংলাদেশে 2500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, তার মধ্যে একটি আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি রয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটি ঝাড়খণ্ড থেকে আসে, তার মাধ্যমে সহ আরও বিভিন্ন উপায়ে 2500 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে ভারত রপ্তানি করছে। এবং বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে এবং দেশের অভ্যন্তরে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। এই যে বিদ্যুতের বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে বিনা সিকরি উল্লেখ করলেন। আমরা জানি না যে এর মধ্য দিয়ে
কি ধরনের কথা তিনি বলতে চেয়েছেন, তবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে এটুকু আমরা বুঝতে পারছি। আরও অন্যান্য বিষয় তো উল্লেখ করা হয়েছেই। এদিকে আমরা দেখলাম যে আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির তিনি আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যাবেন এটি আগেও বলেছি, আমার ধারণা তিনি যাবেন দুদিন আগে আর পরে, কিন্তু এত পানি ঘোলা করার সম্ভবত এমন একটা গুরুত্বপূর্ণ বিবৃতি দিল 2024-এর আগস্টের পর। এর মধ্যে তারা শঙ্কা জানিয়েছে, উদ্বেগ জানিয়েছে, আশঙ্কা জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদৌ বিচার কাজ পরিচালিত হচ্ছে, সেটা কতটা মানসম্পন্ন হচ্ছে, সেখানে ন্যায় বিচার দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছিল। কিন্তু যে ব্যাপক গ্রেফতার, ধরপাকড় এবং দিনের পর দিন এমনকি অভিযোগ গঠন ছাড়া জেলের ভেতরে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকে রাখার যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে এই বিবৃতিটি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এসব কাজ ন্যায় বিচারের পরিপন্থী এবং সরকারের আশু ব্যবস্থা নেওয়া উচিত যাতে স্বাধীন তদন্ত, অভিযুক্তদের নির্দোষ হিসেবে বিবেচনার নীতি অনুসরণ, মানে যতক্ষণ না দণ্ডপ্রাপ্ত হচ্ছেন কেউ, অভিযোগ যতক্ষণ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ যে তারা নির্দোষ সেই বিষয়টি মাথায় রেখে ন্যায় বিচার প্রদানের নীতি অনুসরণ এবং আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আরও সুরক্ষিত করার আহ্বান জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিতে বলা হয়েছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটক রাখা বন্ধ করতে হবে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকারকে। হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশ পাতাটিতে যদি যান সেখানে গিয়ে দেখবেন যে খুব স্পষ্টভাবে বাংলাদেশ সম্পর্কে যে সামারিটা, যে সংক্ষিপ্ত অ্যাসেসমেন্ট হিউম্যান রাইটস ওয়াচ করে রেখেছে সেখানে তারা স্পষ্টতই বলছে যে বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে বটে, সেই নির্বাচনটিতে তারা শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে রেখেছিল এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। এখন নতুন সরকারকে নিশ্চিতভাবেই বাংলাদেশে আগের সকল নির্যাতনের অভিযোগ ঝেড়ে ফেলতে বা দূরে সরিয়ে রাখতে ন্যায় বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে যত মানুষকে ধরপাকড় করা হয়েছিল, আটক করা হয়েছিল, বিশেষভাবে আওয়ামী লীগের সমর্থক যাদেরকে আটক করা হয়েছিল তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এই নতুন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে। এই হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ, হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শ যে কত গুরুত্বপূর্ণ সেটা তারেক রহমান জানেন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন এই হিউম্যান রাইটস ওয়াচ প্রথম বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল খালেদা জিয়ার সৃষ্ট র্যাবের বিষয়ে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামে সেনাবাহিনী পুলিশ সমন্বয়ে একটা যৌথ বাহিনী গঠন করে যে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে এক রকমের আইন সিদ্ধ করে ফেলা হচ্ছে খালেদা জিয়ার আমলে। হিউম্যান রাইটস ওয়াচ তখন সেই 2006 সালে জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার, মানে যে বিচারক সেই বিচার কাজ পরিচালনা করছে এবং সেই শাস্তিটা পর্যন্ত দিয়ে দিচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনার মাধ্যমে, সেই শিরোনামের একটা প্রতিবেদন করে জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউশনার এই প্রতিবেদনটা করে বাংলাদেশের এলিট সিকিউরিটি ফোর্স র্যাব, খালেদা জিয়ার সৃষ্ট ওই র্যাব যে ব্যাপক নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে সে বিষয়ে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং সেই র্যাবকে শেষ পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় এসে তারেক রহমানকে ভিন্ন নামে পরিচালনার সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটাও হিউম্যান রাইটস ওয়াচ মাথায় রেখেছে। এবং এখনো বাংলাদেশ সংক্রান্ত সামারিতে তারা লিখে রেখেছে যে র্যাবটা এখনো রয়েছে তারেক রহমানের আমলেও, তবে ভিন্ন নামে রয়েছে। কাজেই তারেক রহমান জানেন যে সে দফায় এই হিউম্যান রাইটস ওয়াচের এই র্যাবের বিষয়ে তাদের সরকার তীব্র নিন্দা, কিংবা তার মা অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে যে দেখা মাত্র গুলির অধিকার দিয়ে দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে,
থেকে শুট অ্যাট সাইটের, সে বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের তীব্র প্রতিবাদ যে শেষ পর্যন্ত বিএনপি সরকারের পতনের সময় আন্তর্জাতিক মহলকে তাদের বিষয়ে কোনো সমর্থন দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে নাই, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ পশ্চিমা রাষ্ট্রদূতেরা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সরকারকে একটা অত্যাচারী চরিত্র দিয়েছেন, সেসব তার বার্তাও উইকিলিক্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেসব নিশ্চয়ই তারেক রহমানের মনে থাকবে এবং তিনি বুঝবেন যে হিউম্যান রাইটস ওয়াচ বলছেন যে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিনা বিচারে মাসের পর মাস আটকে রেখেছেন এবং এদেরকে তার মুক্তি দেওয়া উচিত। এই তীব্র নিন্দা এবং হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতি তাকে নিশ্চিতভাবে দেশে বিদেশে সামনের দিনগুলোতে বিপদগ্রস্ত করবে এবং বিব্রত করবে। হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতিটি দিয়েছে 23শে আগস্ট সোমবার, সেখানে তারা বলেছে হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত, অভিযুক্তদের নির্দেশ হিসেবে বিবেচনার নীতি অনুসরণ এবং আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আরও সুরক্ষিত করার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। HRW বা হিউম্যান রাইটস ওয়াচ বলছে 2024 সালের আগস্টে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। তার মানে বিপুল সংখ্যায় যে পুলিশ আটক করেছে শুধুমাত্র সরকার পড়ে গেছে বলে, সেটা হিউম্যান রাইটস ওয়াচ খুব স্পষ্ট করে বলছে। হিউম্যান রাইটস ওয়াচ মোটেও আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল মনে করছে না, আওয়ামী লীগকে একটা অপরাধী রাজনৈতিক দল বা অপরাধী সংগঠন মনে করছে না, এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে অপরাধী মনে করবার কোনো যুক্তিসঙ্গত কারণও হিউম্যান রাইটস ওয়াচ দেখতে পাচ্ছে না, কিংবা সরকার যেসব বয়ান এর মধ্যে হাজির করেছে সেগুলোর কোনো কিছুকেই তারা বিশ্বাসযোগ্য মনে করছে না আওয়ামী লীগকে একটা অপরাধী সংগঠন হিসেবে বিবেচনা করার জন্য। হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য মতে হাসিনার সরকারের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন, তবে অনেককে কোনো স্পষ্ট প্রমাণ ছাড়াই আন্দোলনকারীদের হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক অ্যালেন পিয়ারসন বলেছেন, এক সরকারের পর আরেক সরকার প্রমাণ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই শত শত বিরোধী দলের সদস্যকে কারাগারে রেখেছে। মানে ইউনূস সরকার যা করেছে তারেক রহমান সরকারও তা করছে, এবং দুটোই মানবাধিকারের চরম লঙ্ঘন, ন্যায় বিচারের চরমভাবে পরিপন্থী। হিউম্যান রাইটস ওয়াচের এই এশিয়া বিষয়ক পরিচালক বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই প্রথমেই তাকে রাজনৈতিক প্রতিপক্ষদের দীর্ঘদিন বিচার বহির্ভূতভাবে আটক রাখা বন্ধ করতে হবে। HRWর তথ্য মতে 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 10 জন আওয়ামী লীগ নেতা কারাগারে মারা গেছেন। তারেক রহমানের এই আমলের সকল কীর্তির তার মানে হিসাব রাখছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং তারা বলছে তাদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো অপরাধে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় নাই। আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন তাদের অনেকেই বয়স্ক বা নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন, কিন্তু তারা জামিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান নাই। HRW এখন বলছে যেসব মামলায় কোনো প্রমাণ উপস্থাপন করা হয় নাই সেসব ক্ষেত্রেও প্রসিকিউশন বারবার জামিনের বিরোধিতা করেছে। নিম্ন আদালতগুলো নিয়মিত জামিন আবেদন নাকচ করছে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরেও কর্তৃপক্ষ নতুন মামলা করে মুক্তি ঠেকাচ্ছে বলে অভিযোগ করছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি এক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের মামলার উদাহরণ দিয়েছে। 82 বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতিকে 2025-এর 24শে জুলাই একজন আন্দোলনকারীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে দুর্নীতির অভিযোগ সহ আর 4টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। উচ্চ আদালত এসব মামলায় জামিন দিলেও পুলিশ মুক্তির আগেই ওই প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে বলে HRW মনে করিয়ে দিয়েছে। এক ঘটনায় পুলিশ দাবি করেছে, HRW মনে করাচ্ছে যে 10 কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত দুটো পৃথক হত্যাকাণ্ডের ঘটনাস্থলে একই সময়ে উপস্থিত ছিলেন 82 বছর বয়সী এই সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। মানে মামলাগুলো কত হাস্যকর হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য হয়েছে। এটা হিউম্যান রাইটস ওয়াচকে কারো বুঝিয়ে বলতে হচ্ছে না, তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে এবং তারা সেগুলো এ দফায় তারেক রহমান সরকারের উদ্দেশ্যে দেওয়া এই বিবৃতিতে
খোলাসা করে বলেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনেক আইনজীবীরা তাদের মক্কেলদেরকে জামিনের আবেদন না করার পরামর্শ দিচ্ছেন, কারণ মুক্তি নিশ্চিত হলে পুলিশ বরং নতুন মামলা দিতে পারে বলে তাদের আশঙ্কা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ গঠন ছাড়াই মানুষকে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। সংস্থাটির মতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 160 জনের বেশি মানুষকে আটক রাখা হয়েছে এবং তাদের কাউকেই জামিন দেওয়া হয় নাই। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। তার বয়স 81, অভিযোগ গঠন ছাড়াই 22 মাস ধরে তাকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে HRW। সংস্থাটির দাবি তাকে জামিন দেওয়া হয়নি, আবার 1 বছরের বেশি সময় ধরে আটক রাখার জন্য প্রয়োজনীয় ব্যতিক্রমী পরিস্থিতিও ট্রাইব্যুনাল উল্লেখ করেনি। সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, তার বয়স 75, 22 মাস ধরে তিনি আটক আছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে তার পরিবার সংস্থাটিকে জানিয়েছে কারাগারে তার গ্যাংগ্রিন হওয়ায় পায়ের 3টি আঙুল কেটে ফেলতে হয়েছে এবং কারাগারে পড়ে গিয়ে তার নিতম্বের হাড়ও ভেঙে গিয়েছে। কিন্তু গত জুলাইয়ে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন আবার নাকচ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে মৃত্যুর বিষয়ে। ওই যে বললাম তারেক রহমান সরকারের আমলেই কতজন মারা গেছেন বিনা চিকিৎসায় বিনা জামিনে, সেটা কিন্তু হিসাব রেখেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং তারা বলছে যে এক্ষেত্রে বেশ কয়েকজন আটক ব্যক্তিকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয় নাই। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন চলতি বছরের 7ই ফেব্রুয়ারি হেফাজতে মারা যান। 2024 সালের আগস্টে তাকে 3টি হত্যা ও 1টি বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বয়স হয়েছিল 85 বছর। পরিবারের অভিযোগ তাকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় নাই, জামিনও দেওয়া হয় নাই। একইভাবে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য SM জিয়াউল হক 14ই এপ্রিল মারা যান। 65 বছর বয়সী জিয়াকে 6ই জানুয়ারি আটক করা হয়েছিল। পরিবারের দাবি তিনি অসুস্থ ছিলেন, অথচ তাকে জামিন দেওয়া হয় নাই। কাজেই হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক এলেইন পিয়ারসন বলছেন যে বিচার ব্যবস্থায় বয়স্ক মানুষদের অভিযোগ গঠনের আগেই হেফাজতে মৃত্যু হচ্ছে, সেখানে বিচারহীন আটককে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মানে তারেক রহমান সরকার যে রাজনৈতিক প্রতিপক্ষকে মাসের পর মাস উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিকভাবে দমন পীড়নের উদ্দেশ্যেই বিনা বিচারে বিনা অভিযোগ গঠনে কারাগারে আটকে রেখেছেন, সেটাই মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ